এসআইআর হিয়ারিং এর সময় বাড়তে পারে এমনই সম্ভাবনা। নির্বাচন কমিশনের চিঠি রাজ্যের সিইও 15 থেকে 20 বিধানসভায় শুনানি আজ শেষ করা সম্ভব নয়, কার্যত অসম্ভব। 15 থেকে 20 বিধানসভায় শুনানির সময়সীমা বাড়ানোর সম্ভাবনা। এসআইআর হিয়ারিং এর সময় বাড়ার সম্ভাবনা আরো ডিটেইল জানার চেষ্টা করব। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, তাহলে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন বদল হতে পারে? একদমই, দেখো, শুধুমাত্র শুনানির দিন বদল নয়, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমাও পিছোতে পারে। যেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি যে দক্ষিণ 24 পরগনা জেলার জেলা শাসক তথা দক্ষিণ 24 পরগনা জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তিনি নিজেই 7টি বিধানসভার শুনানির সময়সীমা পিছনোর অনুরোধ জানিয়েছেন। সেই 7টি বিধানসভা হলো মেটিয়াপুরুষ, মগরাহাট পশ্চিম, কসবা, ক্যানিং পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, ভাঙড়। এই বিধানসভাগুলি শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা জেলার অধীনে, যেখানকার ইআরওরা জানাচ্ছেন যে এই বিধানসভাগুলির এখনো পর্যন্ত দেখা যাচ্ছে গড়ে 15 থেকে 20 হাজার ভোটারদের শুনানি বাকি রয়েছে। তারা 7 থেকে 10 দিন শুনানির সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়েছেন। যদিও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আমাদের টেলিফোনে জানিয়েছেন যে শুনানির সময়সীমা বাড়ানোর জন্য জাতীয় নির্বাচন কমিশনকে জানানো হচ্ছে, কারণ একাধিক বিধানসভা বা একাধিক জেলা থেকে বলা হচ্ছে যে শুনানির সময়সীমা বাড়ানোর জন্য মোট 15 থেকে 20টি বিধানসভার শুনানির সময়সীমা বাড়ানোর আবেদন করে জাতীয় নির্বাচন কমিশনকে জানাচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। পাশাপাশি ডকুমেন্ট আপলোডের যে সময়সীমা ছিল 10ই ফেব্রুয়ারি, সেটারও বাড়ানোর আবেদন করা হচ্ছে, কারণ একাধিক জেলা ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে জানিয়েছেন যে 10ই ফেব্রুয়ারির মধ্যে কোনোভাবেই সব ভোটারের যাদের শুনানিতে এসেছেন তাদের সবার ডকুমেন্ট আপলোড করা সম্ভব নয়। নদিয়া থেকে শুরু করে পশ্চিম বর্ধমান বেশ কিছু জেলা, মালদা জেলা, তারাও জানিয়েছেন যে 10ই ফেব্রুয়ারির মধ্যে ডকুমেন্ট আপলোড করা সম্ভব নয়। তাই ডকুমেন্ট আপলোড করার সময়সীমা বাড়ানো হচ্ছে। ডকুমেন্ট আপলোড করার পর যে ভেরিফিকেশন এবং যে সুপার চেকিং তা করতেও সময় লাগবে, এবং সেই জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানাচ্ছেন জাতীয় নির্বাচন কমিশনকে যে 14ই ফেব্রুয়ারির বদলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমাও যাতে পিছনো হয়। জাতীয় নির্বাচন কমিশনকে এই অনুরোধের ব্যাপারে ইতিমধ্যেই তার মনোভাব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক স্পষ্ট করেছেন। বেশ, সঙ্গে থাকুন। এসআইআর এ কেন নাম বাদ জানানো হবে চিঠি দিয়ে। যার নাম বাদ যাবে তাকেই জানানো হবে কারণ। কার কেন নাম বাদ টাঙানো হবে তালিকা। বুথে বুথে তালিকা টাঙানোর নির্দেশ কমিশনের। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, কি কি নির্দেশিকা কমিশনের তরফ থেকে? দেখো, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর যাদের নাম বাদ যাবে, কেন নাম বাদ গেল তার কারণ উল্লেখ করে সংশ্লিষ্ট ব্যক্তিকে চিঠি পাঠিয়ে জানাবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তি এনোমিনেশন ফর্ম জমা দেওয়ার সময় যে ঠিকানা দিয়েছিলেন সেই ঠিকানাতেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হবে কী কারণে সংশ্লিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তার দেওয়া ডকুমেন্টগুলি অবৈধ ছিল বলে, নাকি তার দেওয়া ডকুমেন্টগুলি অসম্পূর্ণ ছিল বলে, কী কারণে তার নাম বাদ দেওয়া হলো তা জানিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, এই চূড়ান্ত ভোটার তালিকায় যাদের নাম বাদ দেওয়া হবে তাদের তালিকা বুথে বুথে টাঙানো হবে, তেমনটাই কমিশনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃতীয়ত, এই তালিকা প্রকাশ হওয়ার পর ভোটের 5 দিন আগে পর্যন্ত সময় থাকবে আবেদন জানানোর সংশ্লিষ্ট ব্যক্তিদের যে তাদের নাম যাতে অন্তর্ভুক্ত করা হয় চূড়ান্ত ভোটার তালিকায়। 5 দিন পর্যন্ত সময় থাকবে ভোট শুরু হওয়ার আগে, তেমনটাই কমিশন সিদ্ধান্ত নিয়েছে। সেক্ষেত্রে তারা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আবেদন জানাতে পারেন, সংশ্লিষ্ট জেলার জেলা শাসকের কাছে আবেদন জানাতে পারেন। 5 দিন পর্যন্ত, অর্থাৎ 5 দিন আগে পর্যন্ত তাদের কাছে সময় থাকবে। অর্থাৎ সব মিলিয়ে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে, যে যাদের নাম বাদ যাবে, কেন নাম বাদ দেওয়া হচ্ছে তার কারণ সহ চিঠি সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে পাঠাবে জাতীয় নির্বাচন কমিশন। বেশ, শনিবার এসআইআর শুনানির শেষ দিন, কিন্তু হয়রানির শেষ নেই। কেউ শিশু কোলে এসআইআর শুনানির লাইনে, কেউ আবার অন্তঃসত্ত্বা, তবুও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে বলে দাবি। শনিবার এই ছবিটা দেখা গেল মালদা জেলা স্কুলে এসআইআর শুনানির শেষ দিনে।
বাচ্চার বয়স 2 মাস। অনেকক্ষণ হয়ে গেল, সে মোটামুটি 3-4 ঘন্টা হয়ে গেল। 3-4 ঘন্টা হয়ে গেল। অনেক অসুবিধা হচ্ছে, রোদ রয়েছে বা লাইনে অনেক ভিড়, বাচ্চা থাকছে না তো, ছিনমিন করছে। 2 মাসের বাচ্চা, এত গরমে, মানুষের চাপে। হিয়ারিং এ এসেছি তাপ ভুলের কারণে। আর কি বলে রে, আজকালের মধ্যে আছে প্রচন্ড ব্যথা করে পেটে কি আছে আজকালের মধ্যে? কি হবে তো? সন্তান হয়, তুমি গর্ভবতী আছে। প্রেগন্যান্ট আছো? কি সমস্যা হচ্ছে এর জন্য? এবার সমস্যা হচ্ছে পেটের ব্যথা, দাঁড়িয়ে থাকতে পারছি না এরকম। শুনানিতে লম্বা লাইন, ভিড়ে ভিড়। এটা উত্তর 24 পরগনার হাড়োয়া বিডিও অফিসের শনিবারের ছবি। আমি আমার মাধ্যমিক পাস কিংবা উচ্চ মাধ্যমিক পাস, বিএ পাস সার্টিফিকেট দিয়েছি, জন্ম সার্টিফিকেট দিয়েছি, আমার কোনো কাগজপত্রে ভুল নেই। তারপর ডেকেছে কেন, ওরা বলছে ভুল আছে তাই ডেকেছে। হ্যাঁ, 100 বার হয়রানি, এগুলোকে জনগণের হয়রানি করছে। পার্বতী চক্রবর্তী উত্তর 24 পরগনার দেগঙ্গার বাসিন্দা। শনিবার তিনি হাড়োয়া বিডিও অফিসে শুনানিতে যান। তাঁর দাবি, এ নিয়ে তাকে 4 বার ডাকা হয়েছে। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কায় এদিন শুনানিতে গিয়ে কেঁদে ফেলেন পার্বতী চক্রবর্তী। ওরা তো মুখের ওপরেই বলে দিচ্ছে যে নাম উঠবে না। কেন উঠবে না কেন? বলছে এই কাগজপত্র হবে না। আমরা তো দিদিমার কাছেই মানুষ। আপনার বাবা মা ছোটবেলায় মারা গেছে, আমার বোনের হয়ে গেছে, তা আমার হচ্ছে না কেন? আমি তো চিন্তায়, আমি খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছি। আমার কি হবে? আমার নামটা যাতে উঠে যায়, হাত জোড় করে বলছি। আমি আর এই নিতে পারছি না, আমার এমনি শরীর খারাপ। নিউজ 18 বাংলা। শুনানিতে হয়রানির এক শেষ, আর তুঙ্গে রাজনৈতিক চর্চা। শুনানির আজকে শেষ দিন। মানুষের হয়রানি স্পষ্ট, সবাই জানেন মানুষটা আছেন বছরের পর বছর, বাপ ঠাকুরদা সব সহ, কিন্তু কি ব্যাপার না, বানানটা ভুল আছে। কি ব্যাপার, মাঝখানে একটা কুমার অথবা লাল পড়ে গেছে অথবা পড়েনি। তৃণমূলের হেনস্থায় যে মানুষ বিরক্ত হয়েছিলেন যে তৃণমূলকে জবাব দিতেই হবে, তারা বিজেপির হেনস্থায় বুঝে গেলেন তৃণমূল বিজেপি দুটোকেই জবাব দিতে হবে। আর হিয়ারিং এর নামে হয়রানি নয়। 9 তারিখে আমরা নির্বাচন কমিশন পর্যন্ত মিছিল করে যাব, কৈফিয়ত চাইতে যাব যে এখনো পর্যন্ত হিয়ারিং এর নামে যে হয়রানি হচ্ছে, ইমিডিয়েটলি স্টপ লজিক্যাল ডিসক্রিপেন্সি। আমরা মনে করি এই যুদ্ধকালীন তৎপরতা, এই হড়বড়ির কারণে বহু মানুষের প্রাণ গিয়েছে। প্রপার ট্রেনিং, প্রপার সময় নিয়ে যদি করা যেত, বহু মানুষ নিজেকে আরো বেশি করে ক্লারিফাই করতে পারতেন। ইলেকশন কমিশনের একজন অফিসার যিনি রাজ্যের প্রধান, তিনি ইলেকশন কমিশনের বসানো, বাদবাকি পুরো মেশিনারিটা হচ্ছে রাজ্য সরকারের। এই ইআরও বিএলও রাজ্য সরকারের অফিসার। কোথাও কোনো ভুল হয় তার দায় রাজ্য সরকার। ভট্টাচার্য তে 2টো এ দিয়েছেন, 1টা এ দিয়েছে, এবং তার জন্য যদি কেউ ডাক পায়, তার দায় তো যে বিএলও ওটা করেছে তার। মাইক্রো অবজারভার চাওয়া হয়েছিল, ক্লাস 2 অফিসার চেয়েছিল নির্বাচন কমিশন রাজ্য সরকারের কাছে। নির্বাচন কমিশনের সেই ক্লাস 2 অফিসার দেয়নি পশ্চিমবঙ্গ সরকার, তাকে নির্বাচন কমিশনকে বাইরে থেকে লোক নিয়ে আনতে হয়েছে, হিন্দি ভাষী রাজ্য থেকে না আনতে হয়েছে। তো হিন্দি ভাষী রাজ্যের লোক, সে তো ভট্টাচার্য 2টো এ না 1টায় সেও জানবে না, ব্যানার্জি আর বন্দ্যোপাধ্যায় একই বস্তু, একই ব্যক্তি, সেটা তার পক্ষে জানা সম্ভব নয়। সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে চূড়ান্ত হয়রানি মানুষের হচ্ছে, সেরকম খবর আসছে। দীর্ঘ লাইন, যারা পরীক্ষা করছেন তারাও বলছেন এমন কিছু ব্যাপার নয়, হয়তো স্পেলিং বানানের এদিক ওদিক। সারা এসআইআর অবৈজ্ঞানিক প্রসেসটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপির কথায় যেভাবে বাংলার মানুষের উপর অভিশাপের মতো চাপিয়ে দিল ইলেকশন কমিশন, বহু লোক আতঙ্কে উদ্বেগে মারা গেলেন। এটা প্রহসনে পরিণত করে দিয়েছে, গণতন্ত্র নিয়ে প্রহসনে পরিণত করে দিয়েছে বিজেপি এবং তার দলদাস নির্বাচন কমিশন। সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করছে। আপনি হিয়ারিং এ ডাকছেন বিপুল সংখ্যক লোককে, এবং সেই হিয়ারিং এর এক একজনের জন্য তো আপনি একটা মিনিমাম টাইম দেবেন। কি ভয়ঙ্কর পরিস্থিতি মানুষের জন্য হয়েছে। আমাদের পরিষ্কার কথা, একজন বৈধ ভোটারকে আমরা ভোটার তালিকা থেকে বাদ দিতে দেব না। পরিকল্পিতভাবে মানুষকে হ্যারাস করেছে, পরিকল্পিতভাবে প্রসেসটাকে অসম্পূর্ণ রাখছে ভারতীয় জনতা পার্টির নির্দেশে ইলেকশন কমিশন। এসআইআর এর নাম বাদ দিতে বা কারোর নামে আপত্তি জানাতে এসআইআর ফর্ম, আর সেই ফর্ম জমা করে একাধিক জায়গায় ভোটারদের নাম বাদের অভিযোগ।
এর প্রতিবাদে উত্তর 24 পরগনার বাদুড়িয়া এবং বারাকপুর 2 বিডিও অফিসে বিক্ষোভ। বিডিও অফিসে তুমুল বিক্ষোভ, অভিযোগ হেনস্থা করা হয় নির্বাচনী আধিকারিকদের। ভাইরাল এই ভিডিও উত্তর 24 পরগনার বাদুড়িয়ার। একটা মব এসেছিল, একটু সমস্যা হয়েছিল, ওটা আমরা দেখছি প্রয়োজনীয় স্টেপ যা যা লাগবে আমরা নেব। তো এই যে নির্বাচনের কাজে যুক্ত থাকা একজন আধিকারিকের প্রতি এইভাবে ধাক্কাধাক্কি করা, তার সাথে তর্কাতর্কি করা, তার উত্তেজনার পরিবেশ, এটা আপনি কি আপনার উচ্চপদস্থ আধিকারিকদের জানাবেন? নিশ্চয়ই জানাবো। এসআইআর এ নাম বাদ দিতে বা কারো নামে আপত্তি জানাতে ফর্ম 7 জমা করতে হয়। অভিযোগ, বাদুড়িয়ার চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের একটি বুথের 45 জনের নামে জমা পড়েছে ফর্ম 7। সকলেই নাকি এলাকায় থাকেন। এর মধ্যে 33 জনকে মৃত দেখানো হয়েছে, 12 জনের নাম নাকি 2 জায়গায় রয়েছে। অভিযোগ, এই ফর্ম জমা দিয়েছেন স্থানীয় বিজেপি নেতা দীপক মণ্ডল। এরই প্রতিবাদে শুক্রবার বিডিও অফিসে বিক্ষোভ। বিজেপির মন্ডল সভাপতি দীপক মণ্ডল এই জঘন্য কাজটা করেছে, ফর্ম 7 জমা দিয়েছে, ঠিক আছে? তার জন্য বিডিও অফিসে এসেছি, বিডিওর কাছে এর দীপক মণ্ডলের এগেনস্টে কঠোর ব্যবস্থা নেয় প্রশাসন। ইচ্ছাকৃতভাবে নাম ভুল করে দেওয়া হয়েছে, সেই নিয়ে একটা উত্তেজনা সৃষ্টি করে বিজেপির উপরে একটা আক্রোশ চালানোর চেষ্টা করা হচ্ছে। এটা একদম গুজব রটিয়ে বিজেপি কর্মীদের উপরে একটা হামলা চালানোর পরিবেশ সৃষ্টি করছে। বাদুড়িয়া দাঙ্গাপ্রবণ এরিয়া, এই প্রশাসনের দয়াতেই দাঙ্গাপ্রবণ এরিয়া হয়েছে, তৃণমূল সরকারের দায়েই। উত্তর 24 পরগনার বারাকপুর 2 নম্বর ব্লকের ঘোলা। অভিযোগ, এখানকার 215 জনের নামে ফর্ম 7 জমা পড়েছে। তাতে দাবি করা হয় ওই 215 জন ভারতীয় নন। এরপর সকলকেই শুনানিতে ডাকা হয়। এরই প্রতিবাদে শনিবার বিডিও অফিসে বিক্ষোভ। কমিশন আমাদের নোটিশ পাঠিয়েছে, তাতে লেখা আছে যে নট ইন্ডিয়ান সিটিজেন, মানে আমরা ভারতীয় নই। যারা বিজেপির দালালি করছে, যারা বিজেপি নেতা, পশ্চিমবঙ্গে এরকম বহু বুথে বহু জায়গায় ফর্ম সেন্টারে মানুষকে হয়রানি করছে। চিন্তায় পড়ে গেছে, আমাদের ঘুম হচ্ছে না। যেভাবে বারংবার যে হিয়ারিং হচ্ছে, আমাদের নামে দেখা হচ্ছে, এটা একদম অস্বস্তিকর জিনিস। এটা আমরা মেনে নিতে পারছি না। যদি সত্যি তাই হয়ে থাকে, সত্যি তারা অনুপ্রবেশকারী হয়ে থাকে, সেটা ইলেকশন কমিশন যাচাই করে দেখবে। আর যদি না হয়, তাদের নথি চেক করে তাদের নাম তুলে দেওয়া হবে। এখানে অভিযোগ করার কিছু তো নেই। এসআইআর এর কিছু কাজ হলেই তাকে বিজেপি দাগিয়ে দিয়ে তার দিকে তীর ছড়ে দেওয়া হচ্ছে যে এরা বিভ্রান্ত ছড়াচ্ছে। এটা তৃণমূলের আর কিছু কাজ নেই। পানিহাটি পুরসভার 35 নম্বর ওয়ার্ড। এসআইআর তালিকায় এখানকার একটি বুথে 145 জনের নাম মৃতদের তালিকায়। তারা নাকি সকলেই বেঁচে। অভিযোগ, ফর্ম 7 জমা করে এই সব নাম বাদ দেওয়া হয়েছে। আমরা জীবিত আছি, কিন্তু আমাদের ভোটার লিস্টে এখন দেখছি আমরা মৃত, এবং আমরা এটা নিয়ে খুবই আতঙ্কিত আছি। শুধু আমি এখন নয়, আমাদের এলাকায়, মানে আমাদের পার্টে 133 নম্বর পার্ট, পানিহাটি মিউনিসিপ্যালিটি 35 নম্বর ওয়ার্ড, সেখানে প্রায় 145 জনকে এরকম মৃত ঘোষণা করা হয়েছে। নিউজ 18 বাংলা। ফের ভুতুরে ফর্মে ভয়, হিয়ারিং এ শেষের পরই নতুন আতঙ্ক বেহালায়। বেহালায় বাংলা লেখা রহস্যময় ফর্ম বিলি। বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে আতঙ্কে ভোটাররা। 26-এ ভোটার তালিকায় নাম তুলতে ফর্মে নেই জেলা শাসক বা কমিশনের কোনো উল্লেখ। আমাকে ফোন করা হয়েছে, বিএলএফ মেয়েটা আমাকে ফোন করেছে, আমি গেছি ওনার বাড়িতে, যেতে আমাকে এই ফর্মটা দিয়েছে। আমি এত বছর, এটা আমার বাবার বাড়ি, আমি এখানে আছি, আমার মেয়েকে মানুষ করেছি, রক্ষিণীতে আমার মেয়ে পড়তো, সেই মেয়ের বিয়ে হয়ে গেছে। এখন এই বয়সে আমাকে কেন নিয়ে টানাটানি হচ্ছে? আমি কাউন্সিলরের কাছে এসেছি, কাউন্সিলর বলছে এটা আপনি সই করবেন না। মনে হচ্ছে দেখে যে আমি এত বছর যে ভোটটা দিলাম, তার কি কোনো ইয়ে নেই? দেশের নাগরিক নয় আমি? 48 পার্টে আমাদের যে বিএলও আছে, কিছু কিছু লোককে কিছু কিছু ফর্ম বাংলাতে ফর্ম দিয়েছে, এবং ফর্মটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি বলছে যে 5 জনের নাম দিয়ে উনি কোথায় থাকেন না থাকেন দিয়ে আর একটা ডিক্লারেশন দিতে হচ্ছে, যেটা সব থেকে বেশি খারাপ লেগেছে। ওনার ওখানে লেখা আছে আমাদের কোনো জায়গায় কোনো ভোটের নাম নেই, 2026 সালে বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে আমাদের যেন নামটা তোলা হয়, এইটা ফর্মে দিচ্ছে, এটা আমাদের বিএলও দিচ্ছে। তো এর মধ্যে 4-5 জন লোক এসে আমাদের জিজ্ঞেস করেছে, আমরা তারপর থেকে খোঁজখবর নিয়ে দেখেছি এইটা ভেগ, এইটা করার পেছনে গভীর ষড়যন্ত্র আছে, মানুষের নামটা কেটে দেওয়ার চক্রান্ত আর একটা নতুন করে করছে এটা। দেখুন, এই ফর্মটা যদি আপনি ভালোভাবে খেয়াল করেন, দেখবেন যে এখানে নির্বাচন কমিশনের কোনো নাম উল্লেখ নেই। আপনি যদি 3 নম্বর পয়েন্টটা লক্ষ্য করেন, আপনি দেখবেন যে হয়তো আমি নিজেই হয়তো ডিক্লেয়ার করছি যে আমি কোনো বিধানসভা কেন্দ্রের ভোটার নই, আমি নতুনভাবে আবেদন করতে চাইছি, আমার কোনো ডকুমেন্ট নেই। তাই যদিও ফর্মটা বাংলায়,
কিন্তু অবুঝ মানুষ যখন বিএলওদের থ্রুতে এই ফর্মটা পাবে, তারা হয়তো তাদেরকে ভরসা করে যদি ফর্মটা সই করে দেয়, আমার মনে হয় যে একটা গভীর চক্রান্ত চলছে। হিয়ারিং তো হয়ে গেছে, তারপরে এই ফর্মটা এসে উপস্থিত হচ্ছে, মানুষ বিভ্রান্ত। আমার কাছে সকাল থেকে অনেকবার এই নিয়ে ফোন এসেছে, আমি কথা বলেছি, এটা আমি কিছু করিনি, এটা ইআরও এন্ড থেকে এসছে। আপনারা একটা কাজ করুন, ওয়েবসাইটে ইআরও নাম্বার আছে, আমাদের ওয়ার্ড ওয়াইজ ওয়েবসাইটে দেওয়া আছে, আপনি ইআরও এর সাথে একটু কথা বলে নিন। আমাকে যেটা দেওয়া হয়েছে আমি সেটাই করেছি, ইআরও এন্ড থেকে এসছে। জীবিত হয়েও এসআইআর তালিকায় মৃত। পানিহাটিতে এসআইআর খসড়ায় 145 ভুতুড়ে ভোটার। পানিহাটির 35 নম্বর ওয়ার্ডের 133 নম্বর বুথের ঘটনা। বিজেপি কমিশনের চক্রান্তের অভিযোগ তৃণমূলের অভিযোগ অস্বীকার বিজেপি। পাল্টা তৃণমূলকে নিশানা বিজেপি। মালদার দিকে নজর রাখি, বিজেপির পোস্টার লাগাচ্ছে বহিরাগতরা। মানিকচকে আটক 3 সন্দেহভাজন। বিজেপির পোস্টার লাগাচ্ছে বহিরাগতরা, ঠিক কি অভিযোগ, কি ঘটনা, এ বিষয়ে বিস্তারিত জানবো। সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, একদমই দেখো, মালদহের মানিকচকের শেখপুরা গ্রামের ঘটনা, যেখানে বহিরাগতদের দিয়ে বিজেপির পোস্টার ফ্লেক্স লাগানোর ঘটনাকে ঘিরে উত্তেজনা। স্থানীয় মানুষজন তারা 3 জনকে আটক করে, তাদের মধ্যে একজন অটো চালক, পাশাপাশি আটক করা হয় আরো 2 জন বহিরাগতকে, যারা তারা উত্তরপ্রদেশের বাসিন্দা, নিজেদের এমনই পরিচয় দিয়েছে এবং তারা হিন্দিভাষী। স্থানীয় মানুষজন তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তারপরে তারা দাবি করে যে তাদেরকে একটি এজেন্সির মাধ্যমে পোস্টার লাগানোর কাজে নিযুক্ত করা হয়েছে। আর এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায়, পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ তোলা হয় যে এলাকায় যে পোস্টারগুলো লাগানো হচ্ছে, রাতের অন্ধকারে কেন পোস্টার লাগানো হচ্ছে, প্লাস যেসব বাড়িতে পোস্টার লাগানো হয়েছে তাদের কোনো অনুমতি নেওয়া হয়নি। এরপরে পুলিশ তাদেরকে আটক করে নিয়ে আসে। এদিকে তাদেরকে ছেড়ে দিতে হবে এই দাবি তুলে আজকে মানিকচক থানায় দিনভর অবস্থান বিক্ষোভ করে বিজেপি নেতৃত্ব। তাদের পাল্টা দাবি যে কোনো এলাকায় পোস্টার লাগানো যাবে না বা বাইরে কেউ পোস্টার লাগাতে পারবে না, এরকম কোনো নিয়ম নেই। यूपी यहाँ पे क्या कर रहे थे? पोस्टर लगाते हैं। किसका पोस्टर? सरकार का, बीजेपी। ठेकेदार ने भेजा जब पोस्टर लगाने, हम चले जाए, हम तो सब मजदूरी करते हैं। तो कहाँ का ठेकेदार था? वो बागपत का है। ইউপি থেকে 2টা লোক মোদি সরকারের পোস্টার নিয়ে এসছে। এখানে বাংলাতে ওদের লোক নাই, ইউপি থেকে লোক এনে পোস্টার লাগাচ্ছে, যেখানে পোস্টার আমাদেরই এক এজেন্সি ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ ফেস্টনগুলো তারা লাগাবে মানিকচক বিধানসভায়। অমাগালি বলে কোনো কথা নেই, সে আমার বিজেপির কার্যকর্তা একজন, সে যেখান থেকে আসতে পারে। ভারতবর্ষের বিজেপির কার্যকর্তা, ভারতীয় ফ্ল্যাগ ফেস্টন চুরি করে মারধর করে বিজেপিকে রুখা যাবে না। আর যারা এই অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে বিজেপি ব্যবস্থা নিবে। বাংলা জিততে বাঙালির মন বুঝতে চায় বিজেপি। বাংলার মানুষের মতামত জানতে শনিবার থেকে চালু হলো তাদের নয়া কর্মসূচি, সংকল্পপত্র পরামর্শ অভিযান। পাড়ায় পাড়ায় ঘুরবে বিজেপির এই গাড়ি। আমাদের যে সংকল্পপত্র হবে সেটা যেন সর্বব্যাপী হয় এবং সর্বস্পর্শী হয়, তার লক্ষ্যে আমরা সংকল্পপত্র পরামর্শ অভিযান শুরু করছি। 21-এর বিধানসভা ভোটে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছিল বিজেপি, তবুও অধরা থেকে যায় বঙ্গজয়। অনেকেই বলেন প্রচার যুদ্ধে বিজেপিকে বহিরাগতদের দল বলে দাগিয়ে দিতে সফল হয়েছিল তৃণমূল, তারই মাসুল দিতে হয়েছিল পদ্ম শিবিরকে। 26-এর আগে বাংলা জিততে তা এবার বাঙালির মন বুঝতে চায় বিজেপি। শনিবার থেকে চালু হয়ে গেল নতুন কর্মসূচি, সংকল্পপত্র পরামর্শ অভিযান। চলবে 18 ফেব্রুয়ারি পর্যন্ত। এই কর্মসূচিতে এলাকায় ঘুরবে বিজেপির একটি গাড়ি। সেই গাড়িতে থাকবে ড্রপ বক্স, সেখানে লিখিতভাবে নিজেদের দাবি দেওয়া, মতামত এবং অভাব অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। শুধু ড্রপ বক্স নয়, মতামত জানানোর জন্য স্ক্যানার, ইমেল এবং হোয়াটসঅ্যাপও চালু করেছে বিজেপি। পদ্ম শিবিরের দাবি, সাধারণ মানুষের মতামত অনুযায়ী তৈরি হবে 26-এর ইশতেহার, যাকে বিজেপি বলে সংকল্পপত্র।
কার্যত এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে সেটা জীবন্ত জীবাশ্ম, লিভিং ফসিল। পরিবর্তন শুধু অবশ্যম্ভাবী নয়, পরিবর্তন নিশ্চিত হয়ে গেছে। 15 বছর তথাকথিত ক্ষমতার পালাবদলের পর যে সরকারটাকে পেয়েছি সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়ে উঠতে পারেনি, সেটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস সরকার থেকে গেছে। এটা যাতে বিজেপি সরকার না হয়ে যায়, সেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরির লক্ষ্যেই আমাদের এই বিকশিত ভারতের সংকল্প পত্র গ্রহণের অভিযান। পশ্চিমবঙ্গে এই ধরনের 1000টি জায়গায় এই ড্রপ বক্স থাকবে। এই বার্তা নিয়েই বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন তারা পৌঁছবে মানুষের কাছে, এমনটাই বক্তব্য বিজেপির। এই প্রচার অভিযানের মাধ্যমে তারা আগামী দিনের সংকল্পপত্র প্রকাশ করবে, এমনটাই বক্তব্য রাজ্য বিজেপি নেতৃত্বের। ক্যামেরায় অর্চনের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এবার নজর রাখতেই হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। উইকেন্ডে ফের শীতের কামড়, রাজ্যে লম্বা শীতের ইনিংস। কলকাতায় আবার 14 ডিগ্রিতে পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14.4 ডিগ্রি। উইকেন্ডে ফের শীতের কামড়। কতদিন থাকবে শীত, কি জানাচ্ছে হাওয়া অফিস, আরো ডিটেল জানবো। সরাসরি সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, দেখো, কথায় আছে যে মাঘের শীত বাঘের গায়ে, কিন্তু যেটা দেখা যাচ্ছিল যে তাপমাত্রা অনেকটা বেড়ে গিয়েছে এবং কাজেই একটা গরম অনুভূত হচ্ছিল। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে চলতি বছরের 24শে জানুয়ারি যা তাপমাত্রা ছিল তা ছিল 14.1, তারপরে 14 দিন পেরিয়ে গিয়েছে। আজকে 15 দিনের দিন 7ই ফেব্রুয়ারি তাপমাত্রা কিছুটা কমে একেবারে 14.4 ডিগ্রি সেলসিয়াস হয়ে গিয়েছে। অর্থাৎ তাপমাত্রার পারদ পতন ঘটেছে। আবহাওয়া দপ্তর যেমনটা বলছে যে আগামী দুদিন অর্থাৎ আজকে এবং রবিবার এবং সোমবার পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে তাপমাত্রা কিন্তু এরকমই থাকবে, অর্থাৎ স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2.5 ডিগ্রি সেলসিয়াস মতো কমই থাকবে। এবং শুধুমাত্র কলকাতা নয়, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও একই সঙ্গে বীরভূমে, মুর্শিদাবাদ, নদিয়া এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই সমস্ত জেলাগুলিতে কিন্তু এরকমই তাপমাত্রা থাকবে। অর্থাৎ পারদ পতন যে একেবারে শীতের শেষের দিকে তা একেবারে বোঝা যাচ্ছে। সকালের দিকের কুয়াশা এবং সন্ধ্যের দিকে আরো ঠান্ডা অনুভূত হওয়া, এইরকমই কিন্তু পরিস্থিতি। কি জানাচ্ছে হাওয়া অফিস শুনি। এটা আমাদের পূর্বাভাসেই ছিল যে আজকে সকালে ন্যূনতম তাপমাত্রাটা ফল করবে। পূর্বাভাস মতোই আজকে আমাদের 14.4 ডিগ্রি সেলসিয়াস ন্যূনতম তাপমাত্রা এসেছে। এটা মূলত হয়েছে যে আমাদের নর্থ ওয়েস্ট থেকে যে বাতাসটা আসছে, আমরা জানি ওইদিকে বিহার, ইউপি এই সমস্ত ঠান্ডা, তো সেই দিক থেকে বাতাসটা আসার জন্য আমাদের তাপমাত্রাটা কমে গেছে। এর সঙ্গে মেঘমুক্ত আকাশও রয়েছে। মেঘমুক্ত আকাশ থাকলে রাতের তাপমাত্রা ফল করে। এরকমই থাকবে আগামী 4 দিন। তারপরে আবার তাপমাত্রাটা 2 থেকে 3 ডিগ্রি বা 2 ডিগ্রি মোটামুটিভাবে 2 ডিগ্রির কাছাকাছি আবার বৃদ্ধি পাবে তার পরবর্তী 3 দিনে।